দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কবির আহমেদ মাসুম চিশতির একক শিল্পকর্ম প্রদর্শনী মেঘনাদ বধ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 4 মার্চ পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে সমসাময়িক 33 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী অ্যাফোর্ডেবল স্প্রিং। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী খোলা থাকছে 9 মার্চ পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। ছুটির দিন ব্যতীত বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে, একই সাথে কল্পনা শক্তিকে প্রসারিত করে। বই হলো জ্ঞানের উৎস যা আমাদের জীবনের পথকে আলোকিত করে। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। উচ্ছ্বাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মোহাম্মদ কামরুল ইসলামের কাব্যগ্রন্থ মহৎ গুণে কবিতা বুনে। আদর্শ প্যাভিলিয়ন থেকে প্রকাশিত হয়েছে ফাহমিদুল হকের বই জুলাই জাগরণের দিনলিপি। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। মায়া মনসুর, মায়া মায়া জিনিসটাই খুব খারাপ। আপনি গ্রামে গিয়ে একবার ঘুরে আসেন, ফিরে আইসা যদি ভালো দাম পান তখন বিক্রি করেন। আমরা এতদিন বাড়িটা পাহারা দিই। হ্যাঁ, ঠিকই করেছে একদিক দিয়ে। তাই একটা কাস্টমার পাইছি, খুব ভালো একটা দাম কইছে। এখন যাই দেখি যদি দামে দরে বই না যায় তাহলে বাড়িটা বিক্রি করে। ঠিক আছে, তাহলে তার সাথে কথা বলেন। আর মনসুর, তোমার একটা রিকোয়েস্ট করো, তুমি আর এই সমস্ত মারামারি ধরাধরি করতে যাও না, জীবনটারে ভালো করে সাজাও। আপনি যা বলছেন পুরোটাই ভালো বলছেন চাচা, কিন্তু আমার এই ছোট কিছুতে মন ভরে না। আমার অনেক টাকা দরকার। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। এবার অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে গীতিকবি আসিফ ইকবালের বই যদি লক্ষ্য থাকে অটুট। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি বিখ্যাত গীতিকবি, লেখক ও সফল কর্পোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর, কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। যদি লক্ষ্য থাকে অটুট। দর্শক, এখনই বলছিলাম যে এবারের বই মেলায় আপনার একটি আত্ম উন্নয়নমূলক বই প্রকাশিত হয়েছে। আপনি একজন গীতিকবি, কিন্তু হঠাৎ করে আত্ম উন্নয়নমূলক বই লিখবার চিন্তা ভাবনাটা কেন আসলো মাথার মধ্যে? কারণটা খুব সহজ, কারণ হচ্ছে আমার তো আই হ্যাভ গট আ স্প্যান অফ 32 ইয়ার্স, প্রায় 32 বছর ধরে আমি প্রফেশনালি কাজ করি
এবং প্রফেশনালি যখন কাজ করেছি আমি একটা ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, এখানে কাজ করেছি। আমি ইউনিলিভারের মতো মাল্টিন্যাশনাল কোম্পানিতে 10 বছর কাজ করেছি। এরপরে আমি টেলিকমে গেছি, রবিতে, বা তখন অ্যাক্টেল ছিল, সেখানে আমি 3 বছর কাজ করেছি। স্বপ্ন যে রিটেল চেইন, এই রিটেল চেইনটা তৈরি করা, সৃষ্টি করা, স্বপ্ন নাম দেয়া, এই সমস্ত কিছুর সাথে আমি জড়িত ছিলাম 3 বছর ধরে এসিআই লজিস্টিক্সে। এরপর আমি মেঘনা গ্রুপে গেলাম, ওখানে ফ্রেশ ব্র্যান্ডটাকে বাংলাদেশের অন্যতম সেরা ফুড ব্র্যান্ডে পরিণত করার জন্য সবাই মিলে কাজ করলাম, সেখানেও একটা অভিজ্ঞতা। এরপর আমি রিয়েল এস্টেটে আসলাম, আমার নিজের মিউজিকের জন্য আমরা যে ক্লোজ আপ ওয়ান করলাম, কিংবা ওদের শিল্পীদের নিয়ে প্লাস গানচিল মিউজিক করলাম। এরপরে আমার ওয়াইফের সাথে এসিক্সের একটা বিজনেস আছে, যেটা আমরা হ্যান্ডিক্রাফটস এক্সপোর্ট করি, যেটা কথা আমি আপনাকে একসময় বলেছি। সো এই সব কিছু মিলিয়ে আমার তো একটা দীর্ঘ অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতায় মানে এই অভিজ্ঞতার প্রতিফলনটাই কি এই বইতে আছে, না বইটা আসলে কিভাবে করে লিখেছেন? এই অভিজ্ঞতার প্রতিফলন এসছে, কিন্তু আমি যে জায়গাটা থেকে বইটা লেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা যারা যারা মানে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যখন নামি, তখন আমাদের পড়াশোনাটা আমাদের খুব একটা বেশি কাজে লাগে না। আর যতটুকু কাজে লাগে হয়তো আমরা নিজেরাও কাজে লাগাতে পারি না, কারণ আমাদের পড়াশোনা কম থাকে। আমরা সাজেশন পড়ে পড়ে আমরা পাস করার চেষ্টা করি। সো যেটা হয় সেটা হচ্ছে যে আমরা হয় ঠেকে শিখি, না হয় ঠকে শিখি। এবং এই ঠেকে শেখা এবং ঠকে শিখতে গিয়ে আমরা পিছিয়ে পড়ি। আবার অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের জীবনে যখন একটা ক্রিটিক্যাল ডিসিশন মেকিং নেওয়ার দরকার হয়, তখন আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে ভয় পাই। আচ্ছা, এই যে নানামুখী টানাপোড়েন, এই টানাপোড়েন থেকে আমার কাছে মনে হচ্ছে এগুলো কেন হয়, এগুলো কেন হয়। তো সেই প্রশ্ন থেকে আমি দেখলাম যে এগুলো আসলে হয় হচ্ছে মানসিক দক্ষতার অভাবে। এখন এই মানসিক দক্ষতা নিয়ে যদি আমি এখন কাজ করতে যাই, মানসিক দক্ষতা কোথায় আছে? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি মানসিক দক্ষতা কি, আপনি বলতে পারবেন? হঠাৎ করে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, আপনি একদম পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যাবেন। সো আপনার মানসিক দক্ষতাটাকে আপনার ডিফাইন করা দরকার আপনার জীবনে, এবং সেই দক্ষতাটা আপনি কিভাবে অ্যাকোয়ার করবেন তার একটা বেস প্ল্যাটফর্ম দেয়া দরকার। এবং যে প্ল্যাটফর্মটা দিলে আপনি নিজে আসলে জানবেন যে এই কাজগুলো করতে গিয়ে আমি আসলে নিজেকে ডেভেলপ করতে পারবো। মানুষ ইউজুয়ালি মনে করে যে টেকনিক্যাল স্কিল যেগুলো আছে, সেই টেকনিক্যাল স্কিলগুলো আমাকে আগিয়ে দিবে। টেকনিক্যাল স্কিল আপনাকে সত্যিই আগিয়ে দেবে, কিন্তু আপনাকে একেবারে সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে পারবে না। আপনাকে অন্য সবার সাথে একটা জায়গায় আপনাকে ফিক্স করবে, কিন্তু আপনার মেন্টাল স্কিল আপনাকে 8-10 জন থেকে আলাদা করবে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে হাউ টু অ্যাপ্লাই মেন্টাল স্কিল। সো এই বইটাতে আপনার প্রায় 48টা ইনফোগ্রাফিক্স, অসংখ্য আমার নিজের উদাহরণ, বাইরের উদাহরণ, অন্যদের উদাহরণ, আমার জানা উদাহরণ এবং পড়া উদাহরণ, সমস্ত উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কি করলে মানুষ আসলে মানসিকভাবে দক্ষ হয়ে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে। আচ্ছা, ছোট্ট একটা টিপস যদি আমাদেরকে দিতেন যে কি করলে আসলে মানসিকভাবে মানুষ দক্ষ হয়ে উঠতে পারে। সো ছোট টিপস না, আমি মোটামুটিভাবে বুঝিয়ে দিই যে আমি যেটা বলেছি, আমি একটা ফ্রেমওয়ার্ক দিয়েছি মানসিক দক্ষতা অর্জন করার। সো সেখানে আমি বলেছি আপনার ভিত্তি, একটা বিল্ডিংয়ের যেমন একটা ভিত্তি লাগে, ফাউন্ডেশন লাগে, আপনার কিছু ভিত্তির জিনিসপত্র লাগবে। ইউ নিড সার্টেন এলিমেন্টস যেটা আপনার ভিত্তি তৈরি করে দেবে। আর ইউ অলসো নিড সার্টেন এলিমেন্টস যেটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সো ভিত্তির যে এলিমেন্টসগুলো, এগুলোর মধ্যে 4টা এলিমেন্টসের কথা আমি বলেছি ফান্ডামেন্টাল। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আপনার মানসিকতা, ইওর মাইন্ডসেট। সো এই ক্ষেত্রে আমি আপনার রাইট মাইন্ডসেটের জন্য আমি আপনার আমেরিকার খুবই নামকরা একজন সাইকোলজিস্ট, যিনি একটা বই লিখে পুরো দুনিয়াতে সাড়া ফেলে দিয়েছিলেন। বইটার নামও হচ্ছে মাইন্ডসেট। ওনার নাম হচ্ছে ডক্টর সুজান ক্যারল ডুয়েক। তারই ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট, এই দুটাকে ডিসক্রাইব করে আমি বলেছি হাউ ওয়ান ক্যান মুভ ইনটু গ্রোথ মাইন্ডসেট। সো এটা কিভাবে কি করলে এই গ্রোথ মাইন্ডসেটটা আসবে, এবং আমাদের কোনগুলো আমাদের চরিত্রের অংশ, কোনগুলো আমাদের আচরণের অংশ, কি করলে আমাদের আচরণগুলোকে আমরা আরও
ডেভেলপ করতে পারি সেই কথাগুলো ওখানের মধ্যে দেয়া আছে, মানে কমিউনিকেশনটা আসলে কেমন হওয়া উচিত। কারেক্ট। সো নেক্সট যে জিনিসটার কথা আমি বলেছি সেটা হচ্ছে লক্ষ্য, গোলস। আপনার লক্ষ্য কি যদি বলি, তখন মানুষ সচরাচর যেটা চিন্তা করে একটা লক্ষ্যের কথাই চিন্তা করে, আমি পাইলট হব, আমি ডাক্তার হব, আমি অ্যাঙ্কর হব, এরকমই চিন্তা করে। বাট আমি যেটা বলার চেষ্টা করেছি যে ইয়োর গোলস হ্যাভ টু বি ডিফারেন্ট টাইপস অফ গোলস নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত গোল কি, সেকেন্ড হচ্ছে আপনার ডেভেলপমেন্ট গোলসগুলো কি কি, আচ্ছা, থার্ড হচ্ছে আপনার ফিনান্সিয়াল গোলসগুলো কি কি, বাহ, ফোর্থ হচ্ছে আপনার ফ্যামিলি গোলসগুলো কি কি, ফিফথ হচ্ছে আপনার সোশ্যাল গোলসগুলো কি কি। মানে লাইফের ডিফারেন্ট ডিফারেন্ট প্রসপেক্ট থেকে, অ্যাঙ্গেল থেকে আসলে গোলগুলোকে ডিফাইন সেট করতে হবে। ডিফাইন করা মানে এটা না যে আপনি জাস্ট মুখে মুখে বললেন, আপনি ভেবে আপনার গোলগুলোকে আপনি লিখবেন, লিখে রেখে দিবেন, মাথা থেকে খাতায় রাখবেন। আচ্ছা, আপনি লিখবেন এবং এভরি টাইম ইউ ক্যান গো ব্যাক অ্যান্ড সি যে আপনি কতটুকু আগালেন, কতটুকু পিছালেন, এবং এই গোলগুলোকে আপনি আরও ছোট ছোট স্টেপসে ভাগ করেন। যেমন ধরেন আপনি একটা উপন্যাস লিখতে চান, আপনি উপন্যাস লিখবেন, আগামী বইমেলায় আমার 2টো উপন্যাস বের হবে তাহলে প্রতিদিন আমি এই 2টো উপন্যাসের জন্য হয় 400 ওয়ার্ড করে লিখব, না হয় 600 ওয়ার্ড করে লিখব। সো আই হ্যাভ গট ছোট ছোট গোলস, প্রতিদিনের গোলস। তাহলে প্রতিদিনের গোলস যদি হয় তাহলে আমি মাসে 300-1800 ওয়ার্ড লিখব। সো আমি 1800 ওয়ার্ড লিখতে পারছি কিনা, এই ছোট ছোট গোলসগুলোকে ভাগ করে আপনি যদি ওয়ার্কআউট করেন, দেন ইউ ক্যান রিয়েলি অ্যাচিভ ইয়োর নাম্বারস। এছাড়া আমি যদি বলি সোশ্যাল গোল, দেখেন আপনি পাড়ায় থাকেন, আবার পাশের বাসায় কি হচ্ছে এটা আপনি জানেন না। সো আপনি যদি পাড়ায় সবার সাথে একটা যোগাযোগ রাখার জন্য আপনি পাড়ায় একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করতে পারেন, এবং সেটার জন্য যদি আপনি সবাইকে একত্র করেন এবং বলেন যে চলেন আমরা সবাই মিলে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করি প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে, তাহলে দেখা যাবে যে ফ্যামিলির চারপাশের লোকজন আপনার সাথে পরিচিত হচ্ছে, আপনার ফ্যামিলির সাথে অন্য ফ্যামিলির পরিচয় হচ্ছে। এতে রেজাল্টটা কী হবে, হয়তো দেখা যাবে যে আপনার সবচেয়ে ক্রাইসিসের সময় আপনি নেই বাসায়, কিন্তু আপনার পাড়ার লোকজনই আপনার ফ্যামিলির ক্রাইসিসটাকে টেক কেয়ার করে, বিপদে এগিয়ে এসছে। সো এই যে ডিফারেন্ট গোলস সেট করা, এটা নিয়েও কথা আছে। এরপরে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে উচিত এবং অনুচিতের শিক্ষা, ভালো এবং মন্দের শিক্ষা। এটার নাম হচ্ছে মূল্যবোধ। আমরা আসলে আমাদের বোধগুলোকে মূল্য দিতে জানি না। যেমন ধরেন আমি চুরি করব না, কিন্তু আমরা শর্টকাট নিব, শর্টকাট নিয়ে চুরি করব, বা অন্য কেউ চুরি করছে আমার দেখার দরকার নেই। তাহলে আমি কি করব এই ধরনের সিচুয়েশনসগুলোতে? এই জন্য আমরা ধরেন উইলহেম উনজের স্ট্রাকচারালিজম, অনেক বড় সাইকোলজিস্ট, তারপরে হচ্ছে ফ্রয়েডের আপনার সাইকো অ্যানালাইসিস, এগুলোকে ধরে আমার মনে হয় বইটি পড়লে বাকিটুকু বোঝা যাবে যে আসলে যতটুকু সিনপসিস আপনি বলেছেন, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং একটি বই, এবং যে কোনো মানুষের জন্য বা যে কোনো বয়সের মানুষের জন্য এটা খুবই উপকারী। একটু জানতে চাইবো যে যেহেতু এটা অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এবং বইটির নাম হচ্ছে যদি লক্ষ্য থাকে অটুট, 2006 সালের কথা মনে পড়ে যাচ্ছে আমাদের, যে সেই সময় ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে বাংলাদেশ, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, যে গানটির গীতিকার আপনি, সেখান থেকেই নামটি সিলেক্ট করা কি? আমি আসলে নামটা সিলেক্ট করার পিছনে এটা একটা কারণ ছিল, কারণ ওই সময়টায় যখন আমি যদি লক্ষ্য ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ করছি এনটিভিতে, তখন আমার সহকর্মীদের মধ্যে, আমার চারপাশের মানুষদের মধ্যে অনেকেই ধারণাও করতে পারে নাই যে কত বড় একটা প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি। আসলে মনে হয় কেউ চিন্তা করতে পারেনি। এই যে চিন্তা করতে না পারার পিছনে কারণটা হচ্ছে যে আসলে যে মানসিক দৃঢ়তা কিংবা যে গ্রোথ মেন্টালিটি থেকে আমরা এই কাজটা করেছি, সেই গ্রোথ মেন্টালিটিতে অনেকে বিশ্বাসই করে না। সো এই যে বিশ্বাসের যে জায়গাটা, এই মেন্টালিটিটা তৈরি করার জন্য বিশ্বাসের জায়গা, চেষ্টার জায়গা। যেমন একটা ছোট কথা বলি, যে ধরেন সবাই বলে যে মেধাই সব কিছু, মেধার জন্য কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলি যে মেধা ইজ নট এনাফ। মেধাই সব কিছু না, আসলে চেষ্টাই সব কিছু। আপনি যদি চেষ্টা করতে থাকেন তাহলে আপনি মেধাকে পরাজিত করতে পারবেন। এই যে থটসটা, এটাই হচ্ছে সুজান ক্যারল ডিউকের গ্রোথ মাইন্ডসেট। সো এই গ্রোথ মাইন্ডসেটটাকে নিয়ে আপনি কিন্তু আগাতে পারবেন। সো এই যে ছোট ছোট টিপস যেটা আপনি আমাকে দিতে বললেন, সেরকমই যেমন ধরেন
উন্নতির তীব্র আকাঙ্ক্ষা আপনার থাকতেই হবে। এটা আপনাকে অ্যাডভান্স করবে, অ্যাডভান্টেজ দেবে। যেমন ধরেন প্রাতিষ্ঠানিক সচেতনতা, আপনি এনটিভিতে কাজ করছেন, আপনি যদি আপনার প্রডিউসার ছাড়াও যারা কি ডিসিশন মেকারস, যারা এই মানে এই কাজটা আপনার এই পুরো এন্টায়ার প্রোগ্রামটাকে উঠায়, যারা ছোট ছোট কাজ করে, তাদের প্রত্যেকের সম্বন্ধে আপনার যদি ধারণা না থাকে এবং প্রত্যেককে কিভাবে আপনি উৎসাহিত করবেন সেটা যদি আপনি না জানেন, তাহলে কোনো কিছুই হতে পারে না। ঠিক তেমনিভাবে আপনার কৌশলগত প্রভাব, আপনি কিভাবে স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্সিং আপনি কিভাবে করবেন, হ্যাঁ, টিম কমিটমেন্ট আপনি কিভাবে সবার মধ্যে রোজ করবেন, টিম লিডারশিপ কিভাবে করবেন, চেঞ্জ ক্যাটালিস্ট আপনি কিভাবে হবেন, পরিবর্তনের কারিগর হবেন কিভাবে। সো এগুলোর প্রত্যেকটা আপনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া আছে এবং আপনি কিভাবে হবেন সেটা বলা আছে, সেই গাইডলাইনটা দেওয়া আছে। সো আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে কোনো পোটেনশিয়াল স্টুডেন্ট যে কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছে, যে কোনো কর্মজীবী মানুষ, তিনি হোক প্রফেশনাল, তিনি হোক উদ্যোক্তা, কিংবা উনি একটা ইন্ডিভিজুয়াল প্রফেশনে আছেন, যেমন ধরুন একজন অ্যাডভোকেট কিংবা একজন আপনার ডাক্তার, প্রত্যেকেরই এই বইটা কাজে দেবে। আচ্ছা। এবং আমি চাই যে একদম প্রান্তিক জনগোষ্ঠীর যে ছেলেটা বাংলাদেশের হয়ে দুনিয়া জয় করতে চায়, সেও যাতে এই গাইডলাইনটা পায়। কারণ আমরা এই গাইডলাইনটা না পেয়ে আমরা কিন্তু থেকে শিখছি, এজন্য আমাদের অনেক দেরি হয়ে গেছে। থেকে বা ঠকে শিখেছে, যেটা বলছিলেন, থেকে বা ঠকে শিখেছি, এজন্য আমাদের অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আমি চাই না যে আমাদের পরের প্রজন্ম এটাতে সাফার করুক। মানে আমরা যে জায়গাগুলোতে ভুল করেছি সেই জায়গাগুলোতে সেই ভুলটা আবার রিপিট হোক। এই বইটার জন্য আপনি কতদিন ধরে আসলে প্রিপারেশন নিচ্ছিলেন? আমি প্রায় 2 বছর ধরে কাজ করছি এটা নিয়ে। আচ্ছা। সো মানুষ যাতে কম ভুল করে এবং ডেমোক্রেটাইজেশন অফ কন্টেন্টের কারণে আমি খুবই চেষ্টা করে, আমি এই বইটার মধ্যে কোনো চাকচিক্য রাখিনি, কোনো কালার্স রাখি নাই। আমি প্রথম আমি ইনফোগ্রাফিক্স যুক্ত করেছি, যাতে করে এক নজরে এক লহমায় মানুষজন মূল জিনিস কি লাগবে সেগুলো বুঝে নিতে পারে এবং কিভাবে করবে এটা বুঝে নিতে পারে। এগুলো আমি করেছি এবং আমি চেয়েছি যে এটা মাত্র 460 টাকা দিয়ে, 450 টাকা দিয়ে যাতে ওরা কিনতে পারে। এখন একটা ডিসকাউন্ট চলছে, বইয়ের মূল্য 600 টাকা, কিন্তু এখন একটা ডিসকাউন্ট চলছে, 450 টাকা দিয়ে বইটা নিয়ে সে পড়তে পারে এবং তার জীবনের জন্য একটা গাইড বুক হতে পারে, তার উন্নতির জন্য, তার সাফল্যের জন্য একটা গাইড বুক হতে পারে। এবং আমি নিশ্চিত করে বলতে পারি, এই বইটা যখন আপনি পড়তে যাবেন তখন আপনাকে আপনার আয়নার সামনে দাঁড় করাতে পারবেন এবং আপনার কোথায় কোথায় কি উন্নতি করতে হবে আপনি পরিষ্কার দেখতে পাবেন। বাহ, চমৎকার করে বললেন কথাগুলো। আশা করি পাঠক সেভাবে করে সংগ্রহ করবে এবং সেভাবে করে গ্রহণ করবে। একটু অন্যান্য ব্যস্ততা সম্পর্কে আপনার জানতে চাই যে এখন আসলে নতুন আর কি কাজ হচ্ছে, যদি চলচ্চিত্রের কথাই বলি বা অন্যান্য গানের প্রসঙ্গে জানতে চাই। চলচ্চিত্রের বেশ কয়েকটা গানে কাজ করেছি আমি, এগুলো মুক্তির অপেক্ষায় আছে। আই এম শিওর দেশের পরিস্থিতি একটু ভালো হলে হ্যাঁ আমরা নিশ্চয়ই এই চলচ্চিত্রগুলোর দেখা পাবো। এর মধ্যে খুব রিসেন্টলি আমরা একটা ওটিটির কাজ করেছি, এটা হচ্ছে অমির। হ্যাঁ, অমি ইজ এ ভেরি ফেমাস ব্যাচেলার পয়েন্টের, তো ও তো খুব পপুলার একজন ইয়ে। ওর একটা ওটিটি কন্টেন্টে হাউ সুইট নাম, ওর একটা থিম সং মায়া মায়া লাগে, এটা করেছি। এটা গেয়েছে বালামা ন্যান্সি এবং সুর করেছে আকাশ সেন কলকাতার। সো এই গানটা আই এম ভেরি হোপফুল যে গানটা খুব সাড়া ফেলবে বা ভালো করবে, গানটা মানুষ শুনবে, পছন্দ করবে, এরকম একটা আশা আছে। মানে বরাবরই যেমন হয়ে থাকে, আমরা প্রিয়তমাতে দেখেছি বা রাজকুমারে দেখেছি, প্রহেলিকাতে দেখেছি, যে প্রতিটি গান শ্রোতা দর্শক আসলে কত সুন্দরভাবে সানন্দে গ্রহণ করেছেন এবং সেগুলো মানুষের মুখে মুখে থেকেছে, কানে কানে বেজেছে। এটা একটা চমৎকার ব্যাপার। এই যে একজন গীতিকার হিসেবে আপনি এতগুলো বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং এত ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিয়েছেন, কখনো কি মনে হচ্ছে যে নিজের কাজকে নিজে ছাপিয়ে যাওয়াটা বেশ বড় একটা কঠিন কাজ এবং সেটা করতে গিয়ে কখনো একটু ধাক্কা খেতে হয়েছে, একটু নিজের সাথে নিজের যুদ্ধটা করতে হয়েছে? শুরুতে তো মনে হয়েছেই, কিন্তু আসলে এটা নিজেকে ছাপিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটার থেকে আমি মনে করি যে আমার শ্রোতা চেঞ্জ হয়েছে অনেক। আমি
30 বছর আগে যে শ্রোতার জন্য গান লিখতাম, একদম আজকে আমি যে শ্রোতার জন্য গান লিখছি, তারা কিন্তু একই ক্যারেক্টারিস্টিক্সের না, জেনারেশনটাই তো ডিফারেন্ট। পুরা জেনারেশনাল গ্যাপ আছে এবং কয়েকটা জেনারেশনের জন্য আমি মিনিমাম 3টে জেনারেশনের জন্য গান লিখেছি। ফলে আমাকে নিজেকে অনেক বেশি অ্যাডাপ্ট করতে হয়েছে। হ্যাঁ, আগে যে শব্দগুলো আমি ইউজ করতাম, এখন কিন্তু আমি সেই শব্দগুলো ইউজ করি না, কারণ আমার তো কানেক্ট করতে হবে। সো আমি শ্রোতাদের সাথে যে কানেক্ট করব, সেটা তো আমার শব্দ দিয়েই আমি কানেক্ট করতে হবে। টার্গেট অডিয়েন্স চেঞ্জ হয়েছে, সো প্রোডাক্টেও চেঞ্জ আনতে হয়। কারেক্ট। সেজন্যই আমি মনে করি যে এটা হ্যাঁ মানে নিজেকে ছাপিয়ে যাওয়ার চেয়েও এই জিনিসটা বোঝাটা হচ্ছে অনেক অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার। একদমই তাই। তারপরও আপনি কাজটা এত সফলভাবে, এত দারুণভাবে করে যাচ্ছেন। অনেক অনেক শুভকামনা রইল, শুভ প্রত্যাশা রইল আমাদের পক্ষ থেকে, বরাবর যেমন থাকে। আজকে আমাদের আয়োজনে এসেছেন, আপনি আসলে অনেক ব্যস্ত একজন মানুষ, সময় দিতে চান না, কিন্তু তারপর আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ। শুধু আমি একটা কথা একটু বলতে চাই দর্শকদেরকে, সেটা হচ্ছে যে এই বইটা যদি লক্ষ্য থাকে অটুট, এই বইটা আমি শুধু আপনার জন্য লিখিনি বা আজকের প্রজন্মের জন্য লিখি নাই। এই বইটা আমাদের বয়সী যারা এই প্রজন্মের গার্ডিয়ান, তাদের জন্য লিখেছি, যাতে করে তারা এই বইটা তাদের পুত্র সন্তান বা কন্যা সন্তানকে উপহার দিতে পারেন। এটা একটা। সেকেন্ডলি হচ্ছে এই বইটা আপনি রকমারি থেকে খুব সহজেই অর্ডার করতে পারেন। যদি আপনি বইমেলায় যেতে পারেন তাহলে তো অন্য প্রকাশের স্টলে পাবেন, এছাড়া রকমারিতে পাবেন। সো আপনাদেরকে বলবো যে এই বইটা আপনারা একবার পড়ে দেখেন, আপনি বুঝবেন যে দিস উইল চেঞ্জ ইয়োর লাইফ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি 21শে ফেব্রুয়ারি থেকে নতুনভাবে যাত্রা শুরু করেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এনটিভির ফলোয়ার সংখ্যা 52 মিলিয়ন ছাড়িয়েছে। এর মধ্যে ফেসবুকের ফলোয়ার সংখ্যা 25 মিলিয়ন, ইউটিউবের ফলোয়ার 22 মিলিয়নেরও বেশি। টিকটকে এনটিভির সাথে সার্বক্ষণিক আছেন 1 মিলিয়ন, আর ইনস্টাগ্রামে এর সংখ্যা 8 লাখ। এনটিভির সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুভ দুপুর।